এতদিন যারা মব করেছেন কিংবা নানাভাবে মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, মবের পক্ষে নানা ধরনের সাফাই গিয়েছেন, নিজেরা বিভিন্ন জায়গায় সশরীরে মবের নেতৃত্ব দিয়েছেন, তাদের ওপরে একসময় মব ছুটে আসবে, মব তাদেরকে একসময় ধাওয়া করবে, ধেয়ে আসবে, এরকম আলোচনা কিন্তু বিশ্লেষকরা অনেক দিন থেকেই করছিলেন। যারা মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সমর্থন দিচ্ছে, মবকে প্রেশার গ্রুপ বলছে, তারা এখন মবের ভয়ে আছেন। বিশেষ করে সরকারে, বিগত সরকারে ইউনূস সরকারে যারা ছিলেন তারা এখন মবের ভয়ে আছে, এবং ইউনূস সরকার যাদেরকে এই তার আমলে মবের কাজে লাগিয়েছিলেন তারা এখন মবের শিকার হচ্ছেন, এরকম অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে ছেয়ে গেছে। ঘটনা কেন? ঘটনাটা আপনারা ইতিমধ্যেই সবাই জেনেছেন। আমরা ঘটনার পেছনে যাওয়ার চেষ্টা করব, ভেতরে ঢোকার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর দুই নেতা মোসাদ্দেক এবং জুবায়ের, ডাকসুর সব থেকে বিতর্কিত এই দুই নেতা, ডাকসুর আরেক বিতর্কিত নেতা সর্বমিত্র চাকমা, এই তিনজনকে নিয়ে, ডাকসু এই তিন নেতাকে নিয়ে যত সমালোচনা হয়েছে, আমার মনে হয় যে সমসাময়িক সময়ে কোনো ছাত্র কিংবা কোনো ছাত্র নেতা নিয়ে এত বেশি সমালোচনা হয়নি। এহেন কোনো ন্যাক্কারজনক কর্মকাণ্ড কিংবা কথাবার্তা নাই যা তারা করেননি কিংবা সেই কর্মে তারা নেতৃত্ব দেননি। আজকে মোসাদ্দেক এবং জুবায়েরকে শাহবাগ থানার মধ্যেই যেভাবে ছাত্রদলের নেতাকর্মীরা এক বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ আসছে এবং বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ছে। ভিডিওতে আমরা স্পষ্ট দেখছি, গণমাধ্যমে বিভিন্ন রকমের খবর আসছে। শিবির, ছাত্রদল পাল্টাপাল্টি পাল্টা ধাওয়া হয়েছে শাহবাগ থানার সামনে, শাহবাগ থানার ভেতরে তারা আক্রান্ত হয়েছেন, অন্তত 8 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরকম খবর যখন আসছে তখন আপনি যখন ফেসবুকে যাচ্ছেন, ফেসবুকের টাইমলাইনে যাচ্ছেন, টাইমলাইনে আপনি স্ক্রল করলে শুধুমাত্র এই জাতীয় ফটোকার্ড কিংবা এই জাতীয় ভিডিও, এই জাতীয় ট্রলি আপনার চোখে পড়বে। তাহলে 24-এর আন্দোলনের বিপ্লবীরা যারা নিজেদেরকে বিপ্লবী হিসেবে দাবি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড়, সবথেকে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা এত দ্রুতই তাদের এরকম নেগেটিভ পরিণতি হয়ে গেল, তারা কি তাদের নিজেদের ভাবমূর্তি কিংবা নিজেদের জায়গা ধরে রাখতে পারলেন না? মোসাদ্দেকের ব্যাপারে যে এটা হবে আমরা আগেই অনুমান করতে পেরেছিলাম, কারণ গতকালকেই মোসাদ্দেক গণমাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পিতা, তার জন্ম কোথায়, ইংল্যান্ডে পালিয়ে গেছে, আমি পাকিস্তানি না, তোর বাপ তারেক পাকিস্তানি, এই ধরনের যে অশ্লীল নোংরা কথাবার্তা বলেছেন, তারপরেই অনুমান করছিলাম যে এই ধরনের ঘটনা ঘটবে। তবু বাঁচা যে ঘটনাটা বড় কোনো ঘটনায় রূপ নেয়নি, সামান্য আহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। গতকালকে মোসাদ্দেক এই অভিযোগও করেছিলেন যে তার দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ, দাঁত ভেঙে দেওয়ার জন্য হুমকি দিয়েছে ছাত্রদলের এক নেতা। সেগুলো যে হুমকির মধ্যেই থাকবে না, সেগুলো যে কার্যে পরিণত হবে। তারেক রহমান সম্পর্কে, জিয়াউর রহমান সম্পর্কে বাজে কথা, বাজে শব্দ ব্যবহার করে, অরুচিকর শব্দ ব্যবহার করা, ফেসবুকে তারেক রহমান, জাইমা রহমানকে নিয়ে যাচ্ছে তাই লেখালেখির অভিযোগ ছাত্রদল করছে, এরকম পর্যায়ে এই সংঘাতের ঘটনা যে ঘটবে এবং তিনি যে আক্রান্ত হবেন এটা বোঝাই যাচ্ছিল, শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল, এবং সেই ঘটনাটা আজকে ঘটেই গেল। ঘটনা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারলো না ছাত্রদল। ছাত্রদল যখন এই ঘটনাটা ঘটালো তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ছড়িয়ে পড়ছে এবং গণমাধ্যম কি বলছে, এর পরের স্টেপটা তাহলে কি, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কতটুকু ঘটনা ঘটলো, কতটুকু ছড়ালো, এবং সেই ছড়ানোটাতে আমরা ছাত্রদলের এই কর্মকাণ্ডের সমালোচনা দেখছি নাকি ছাত্রদলের এই কর্মকাণ্ডর ব্যাপারে বেশিরভাগ জনগণ বাহাবা দিচ্ছেন, বাহাবা দিতে দেখছি, সেটাও আলোচনা করে দেখবো এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম ডাকসু নেতা মোসাদ্দেক, বিশেষ করে মোসাদ্দেক গতকালকে যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন সেটা আসলেই গ্রহণযোগ্য নয়। যে কারো সুস্থ মস্তিষ্কের যে
কারো মাথা গরম হয়ে যাওয়ার মতো শব্দ, বাক্য তিনি প্রয়োগ করেছেন এবং মানে তারেক রহমানকে গ্রেপ্তার করতে হবে এই ধরনের কথাও বলেছেন। এটা না হলে বলতেই পারেন যে মানে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, এটা শালীনভাবে হয়তো প্রতিবাদের ভাষা হতে পারে, কিন্তু তার জন্ম নিয়ে, তার মানে এটা নিয়ে ওটা নিয়ে যে ধরনের নোংরা শব্দ প্রয়োগ করেছেন, তাতে করে ছাত্রদল, যুবদল তারা যে খেপে যাবে এটা আমরা আগেই অনুমান করেছিলাম, সেটাই ঘটল। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। তার আক্রান্ত হওয়ার একটা ছবি দিয়ে কালের কণ্ঠ বলছে থানার ভেতরেই মোসাদ্দেককে পেটালো ছাত্রদল নেতারা। অন্যদিকে বাংলা ট্রিবিউন তারা একটু ভিন্ন রিপোর্ট করছে। বাংলা ট্রিবিউন শিরোনামে বলছে ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, শাহবাগে সাংবাদিক ও ডাকসু নেতাদের উপরে হামলা, অর্থাৎ সাংবাদিকদের উপরেও হামলা করা হয়েছে এরকম তথ্য দাবি করছে বাংলা ট্রিবিউন, এরকম অভিযোগ করা হয়েছে। কি ঘটলো বাংলা ট্রিবিউনের ভাষায় একটু বুঝে দেখি। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, ক্যাম্পাসে উত্তেজনা, রাত 7টার পরে 8টার দিকে এই ঘটনাটা ঘটেছে এরকমটা আমরা শুনছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির বেশ কয়েকজন সদস্য সহ ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এদের মধ্যে ডাকসু নেতা মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। এই দুইজন সহ আহত মোট 8 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছে। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিম, দেবাশিস, আলবি, সাংবাদিক ও শিক্ষার্থী সিফাত, লিটন ও খালিদ। রাত 9:30 থেকে 10:15টার দিকে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। মানে রাত 10:15টার দিকেও তাদেরকে অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে বলা হচ্ছে যে মানে শিক্ষার্থী, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিক, এই সাংবাদিক সম্পর্কেও ছাত্রদল অভিযোগ করছে যে এরা মূলত মানে শিবির করে এবং শিবিরের রাজনৈতিক পারপাস সার্ভ করে, শিবিরের পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করে খবর প্রকাশ করার চেষ্টা করে, এই অভিযোগ ছাত্রদল করছে। শাহবাগ থানায় রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না, শিবিরের জার্নালিজম এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দেয় ছাত্রদল নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী এবং দলীয় সূত্রে জানা যায় ঘটনার মূল সূত্রপাত 2025 সালে এই শিবির সমর্থিত ডাকসু নেতা মোসাদ্দেকের মানে একটা ফেসবুক পোস্ট, আল মাহমুদের একটি ফেসবুক পোস্ট, আব্দুল্লাহ আল মাহমুদের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, মোসাদ্দেক না, আব্দুল্লাহ আল মাহমুদ। ছাত্রদলের এক নেতা বলেন শিবির নেতা তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে পোস্ট দিয়েছে, তা বলার মতো না। ছাত্রদল সবসময় গঠনতান্ত্রিক সমালোচনার পক্ষে ছিল, আমরা উদারনীতি সবসময় চেয়েছি, আমরা গঠনমূলক সমালোচনার পক্ষে ছিলাম, কিন্তু শিবির নেতা যে কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছে এটা ঠিক করে নাই। ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে আসেন ছাত্রদল নেতাকর্মীরা। ছাত্রদল নেতাদের দাবি যখন তারা শাহবাগ থানায় আসেন তখন তারা অভিযুক্ত মাহমুদকে সেখানে দেখতে পান। এর আগে সন্ধ্যায় অভিযুক্ত ঢাবি শিবির নেতা শাহবাগ থানায় উপস্থিত ছিলেন। ঢাবির শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়েছেন বলে অভিযোগ। তবে অভিযুক্ত ঢাবির এই শিবির নেতা বলেছেন সেটি ভুয়া, সেজন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন এবং সেখানে মোসাদ্দেককে এবং জুবায়েরকে ছাত্রদলের নেতাকর্মীরা পায় এবং তাদেরকে বেধড়ক পিটুনি দেয়, এরকম অভিযোগ উঠেছে। মোসাদ্দেক মানে আল মাহমুদের ব্যাপারটা আমি একেবারে পরিষ্কার না, কিন্তু মোসাদ্দেকের ব্যাপারটা একেবারে পরিষ্কার। গতকালকে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ডাকসুর গেটে যে মানে ওই গুপ্ত নিয়ে লেখা, গুপ্ত যার অবস্থান তার বাড়ি পাকিস্তান, এই যে লেখা, এই লেখার সামনে দাঁড়িয়ে তিনি গণমাধ্যমে যে সকল কথা বলেছেন সেই সকল কথা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একজন মেধাবী ছাত্রের সেটা কথা হতে পারে না, ডাকসুর একজন নেতার সেটা কথা হতে পারে না। অবশ্যই তার ওই কথাগুলো মার্জিত হওয়া উচিত ছিল, কিন্তু তার মানে এই নয় যে তাকে মানে আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে পেটাতে হবে, মারধর করতে হবে, হাসপাতালে পাঠাতে হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এটার আমরা তীব্র প্রতিবাদ জানাতে চাই, কারণ আইন হাতে তুলে নেওয়া অন্ততপক্ষে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের জন্য এটা সম্মানজনক নয়। তারা আইনের মাধ্যমে আইনি কাঠামোতে এই ব্যাপারে ব্যবস্থা নিলে বরং আরো বেশি সুন্দর হতে পারত রাজনৈতিক চেহারাটা, কিন্তু সেটা তারা হয়তো হজম করতে পারেনি, উত্তেজিত হয়ে এই কাজটা করেছে। কাজটা ভুল হয়েছে, অবশ্যই কাজটা ভুল হয়েছে, কিন্তু মোসাদ্দেক যে কাজটা করেছেন সেই কাজটা কি ঠিক হয়েছে? শুধুমাত্র কি এই ব্যাপারে এই মোসাদ্দেক এবং জুবায়ের এবং বিশেষ করে এই দুইজনকে, মোসাদ্দেক এবং জুবায়েরকে যেভাবে টেকনিক্যালি তাদের দল থেকে সামনে বারবার পুশ করা হয়েছে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন কর্মকাণ্ড, যত আকাম কুকাম, যত কুরুচিপূর্ণ কথাবার্তা এবং বক্তব্য প্রদান করা, সেগুলো সবই এই দুইজনকে দিয়ে করানো হয়েছে বলে আমরা গত বেশ কিছুদিন ধরে দেখে আসছি। এই মোসাদ্দেকই সেই যে ভারতের হাইকমিশন অফিসের ইট খুলে নিতে চেয়েছিলেন, এই বক্তব্য আমরা দেখেছি। এবং যে বক্তব্যের মাধ্যমে অনেককেই তো আমরা দেখেছি, প্রফেসর ইউনূস যাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে ভারত বিরোধী রাজনীতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধাবস্থা তৈরি করতে চেয়েছিলেন, তার মধ্যে অন্যতম পারপাস সার্ভ করেছেন এই মোসাদ্দেক। এবং বিভিন্ন সময়ে এই বিতর্কিত কর্মকাণ্ড, বিতর্কিত কথা, এইগুলো করে বিতর্কটা এত বেশি উস্কে দিয়েছেন তিনি যে এটা বোধহয় তার পরিণতিই ছিল। কিন্তু এটা না হলে অবশ্যই ভালো হতো, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সত্য, আমরা গত 2-3 ঘন্টা ধরে ফেসবুক স্ক্রল করে ফেসবুকে যত ধরনের পোস্ট আসছে তার 80-90% পোস্ট এবং লেখালেখি আমরা দেখছি যে জনগণ খুশি হয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, ছবি শেয়ার দিচ্ছেন, পোস্ট করছেন, ট্রল করছেন, এআই দিয়ে বানানো বিভিন্ন মোসাদ্দেকের বিভিন্ন রকমের ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং মানুষ খুশির বার্তা দিচ্ছেন। তার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষও এই মোসাদ্দেক তো আর বিপ্লবের নেতা ছিলেন না, কোনো কিছুই ছিলেন না। ডাকসু নির্বাচনের পরে হঠাৎ করে তিনি সামনে আসেন বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং বিতর্কিত কথাবার্তা বলে। যে সকল বিতর্ক জন্ম দিয়েছেন তাতে করে আজকের এই পরিণতিতে এই যে জনগণ খুশি হলো, জনগণ তার খুশির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা তার এবং তার দলের জন্য এটা চরম অসম্মানজনক একটা ব্যাপার। তা অনেকে বলার চেষ্টা করছেন যে যারা এতদিন মব করেছে, যারা মবকে এতদিন পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদের পরিণতি এটাই হওয়া উচিত ছিল। তাদের এখন মব অ্যাটাক করছে, তারা মব থেকে বাঁচতে পারবে না, পারছেও না। এরকম বক্তব্য যেমন দিচ্ছেন, আবার আমরা এরকমও দেখছি যে আওয়ামী লীগের অতি উৎসাহী অ্যাক্টিভিস্টরা তারা বলছেন যে এ তো কেবল শুরু, ছাত্রদলই যদি মারে তাহলে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ ফিরে আসলে কি অবস্থা হবে, এরকম লেখালেখিও আমরা দেখছি। এই হিংসাত্মক লেখালেখি থেকে আমরা জাতি হিসেবে যদি নিজেদেরকে বিরত রাখতে পারি, সেটা হবে আর একটা বড় সৌন্দর্যের ব্যাপার। কিন্তু আমরা কতটা বিরত রাখতে পারবো সেই প্রশ্নটাও আসবে। এখন সামান্য বিপ্লবের তো এখনো 2 বছরও পূর্ণ হয়নি। 2 বছরের মাথায় বিপ্লবী এবং বিপ্লবের পরিচয়ধারীদের যে অবস্থা কিংবা জনগণ তারা আক্রান্ত হলে জনগণের খুশি হওয়ার মাত্রাটা যে পর্যায়ে গিয়ে ঠেকছে, এতে করে আমার মনে হয় যে পুরো বিপ্লবটাকেই তারা বিতর্কিত করছে। এবং জুলাই আগস্ট শেখ হাসিনার সরকারের বিপক্ষে যে বিজয়, যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, যে ক্রেডিট তারা পেতে পারত কিংবা দাবি করে আসছে, সেই ক্রেডিটের এগেনস্টে দেখা যাচ্ছে যে তাদের অধঃপতন এবং তাদের খুবই বাজে পরিণতি, যেটা কোনোভাবেই হয়তো বিপ্লবের সমর্থনকারী কারো কাছেই প্রত্যাশিত নয়। কিন্তু সেই অপ্রত্যাশিত ব্যাপারগুলো ঘটছে, হয়তো সামনে আরো ঘটবে। আবারও বলছি যে আজকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা না ঘটলে ব্যাপারটা
ব্যাপারটা সুন্দর হতে পারত। গতকালকে মোসাদ্দেক যে সকল বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের জন্য আইনের মাধ্যমে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে অনেক বেশি সুন্দর হতে পারত। কিন্তু বাংলাদেশে যারা ছাত্র রাজনীতি করেন কিংবা বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিশেষ করে এই মোসাদ্দেকরা যার শিষ্য সেই প্রফেসর ইউনূস, তিনি কি তার ১.৫ বছরে হিংসার চাষাবাদ, প্রতিহিংসা পরায়ণ হওয়া, প্রতিশোধ নেয়া, এই ব্যাপারগুলো শেখানোর পরিবর্তে কোনো সহাবস্থান কিংবা সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিতে হয়, এই ব্যাপারগুলো কি তাদেরকে শেখাতে পেরেছেন? না, শেখাতে পারেননি। বরং হিংসার চাষ কিভাবে করতে হয়, অন্যের কবর রচনা কিভাবে করতে হয়, অন্যকে কিভাবে কুপকাত করতে হয়, অন্যকে কিভাবে মব দ্বারা আক্রান্ত করতে হয়, অন্যের কাছ থেকে কিভাবে চাঁদাবাজি করতে হয়, কিভাবে অন্যকে মানে পরাস্ত করে নিজে মানে ক্ষমতার দাপট দেখাতে হয়, নিজের অর্থনৈতিক কাঠামো শক্ত করতে হয়, এই ব্যাপারগুলোই মূলত প্রফেসর ইউনূস শিখিয়ে গেছেন। প্রফেসর ইউনূস শিক্ষক হিসেবে তার ছাত্রদের যে তকমা মানে শেখানোর এবং যে মেডেলটা তাদের পরিয়ে গিয়েছেন, সেই মেডেলটা আজকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই ক্ষতির কারণটা কোন দিকে যাবে, ভবিষ্যতে বিপ্লবীদের অবস্থানগুলোই একটা বিতর্কিত অবস্থান হবে কিনা, কিংবা যারা নিজেদেরকে বিপ্লবী বলে পরিচয় দেবে তারাই মানে অসম্মানজনক পরিস্থিতির মধ্যে পড়ে যায় কিনা, সেটা কিন্তু একটা বড় আশঙ্কার ব্যাপার। আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না যে ২৪-এর এই মহান বিপ্লব, যে বিপ্লবটা এই ছাত্ররা নেতৃত্ব দিয়ে করলো, তাদের পরিণতি এতটা খারাপ হবে যে এখানে তাদেরকে পথে ঘাটে মার খেতে হবে। বাংলাদেশে যখনই দেখবেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা ভাঙার চেষ্টা হয়, রিফাইন বা নতুন ভাবে সাজানোর চেষ্টা হয়, তখনই বুঝবেন যে বাংলাদেশ আসলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে। ২০২৪ সালে সেনাবাহিনী, সুশীল সমাজ বা সুশীল নেতারা, আমলা আর বিদেশিরা মিলে ক্ষমতা দখল করার পর থেকে আওয়ামী লীগকে যে কতবার ভাঙা হলো আর কতবার গড়া হলো, কতবার রিফাইন করা হলো, তার সবটাই তো আপনারা জানেন। আসলে ২ বছর পার হওয়ার পরও আওয়ামী লীগের জায়গাতেই আছে। ক্ষমতার নাটাই এখনো শেখ হাসিনার হাতেই আছে, শেখ হাসিনাও আছেন তার জায়গাতেই, কিন্তু আবারও সেই রিফাইন্ড আওয়ামী লীগ, আবারও সেই মাইনাস শেখ হাসিনা। আসলে বাংলাদেশে আর কোনো রাজনীতি নেই আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া। এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশ। দেশের একটি ট্যাবলয়েড দৈনিক 2 দিন পর পর দেশের ডিপ স্টেটের পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে উত্তেজনাপূর্ণ একটি রিপোর্ট করে, আর তারপর তা নিয়ে কিছুদিন আলোচনা হয়। এই প্রবণতায় নতুন সংযোজন ঘটেছে। শেখ হাসিনাকে নাকি আমেরিকা চায় না, আর ভারত শেখ হাসিনাকে নাকি কাতার যাওয়ার প্রস্তাব সহ রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছে। আমেরিকা শেখ হাসিনাকে চায় না, এটা সত্য হলেও হতে পারে, কিন্তু ভারত শেখ হাসিনাকে কাতার যাওয়া সহ আওয়ামী লীগ ছাড়ার প্রস্তাব দিয়েছে। এটা একমাত্র পাগল হলে আপনি বিশ্বাস করবেন, বাকিটা আপনার মর্জি। প্রিয় দর্শক, এই যে রিফাইন বা পরিশুদ্ধকরণের নামে একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, এর পেছনে রাজনীতিটা আমাদের একটু বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে একটি দলকেও স্বীকৃতি দিতে চান, তবে সবার আগে আপনাকে আওয়ামী লীগের নাম নিতে হবে। এটা কেবল এই কারণে নয় যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক কিংবা মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বরং আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনীতি বা নীতিতে চলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই স্বাধীন ভূখণ্ডের স্থপতি, তার হাতে গড়া এই দলটির শেকড় বাংলার মাটির অনেক গভীরে পতিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই দেশে যখনই কোনো অসাংবিধানিক শক্তি বা অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মসনদে বসেছে, তারা ক্ষমতা দখল করেই প্রথম এবং সবচেয়ে বড় আঘাতটি হেনেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের উপর। ইতিহাস ঘাটলে আপনি দেখতে পাবেন 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এই আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, আর তারই ধারাবাহিকতায় কিংস পার্টি গঠিত হয়েছিল বিএনপি।
আর সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার সর্বশেষ নগ্ন রূপ আমরা দেখছি 2024 সালের পট পরিবর্তনের পর। অবৈধ ইউনূস শাসন অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে বীজ বপন করেছিল, সেই ইউনূস সরকারেরই বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার এখন সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে চূড়ান্তভাবে বলবৎ রেখেছে। সুতরাং রিফাইন বা সংস্কারের নামে বর্তমানে যা চলছে তা মূলত দলটিকে ভেতর থেকে ধ্বংস করার সেই পুরনো নীল নকশারই নতুন সংস্করণ। এই বিশ্লেষণটি করতে গেলে এই মৌলিক সত্যগুলোকে আপনার মনে রাখতে হবে এবং এগুলোকে আপনি এড়াতে পারবেন না। এই নতুন ষড়যন্ত্রের নাম দেওয়া হয়েছে মাইনাস হাসিনা ফর্মুলা বা রিফাইন্ড আওয়ামী লীগ। এটা বহুদিন ধরে আপনি শুনে আসছেন। এই রিফাইন্ড আওয়ামী লীগের কথাটি প্রথম জনসমক্ষে আনেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে ডক্টর ইউনূসের সেই লালু ভুলু কালুদের একজন, যাদেরকে ডাক দিয়ে লেলিয়ে দিয়ে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেনা সদরের গিয়ে দেখা করে তার বক্তব্যের সূত্র ধরে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, তাকে নাকি প্রস্তাব করেছেন সেনাপ্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে। কথা হয়তো সত্য, কারণ এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট আমরা জানি। আর আমেরিকা যদি এই সরকারকে বসিয়ে থাকে, আমেরিকা যদি আর্মিকে দিয়ে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে থাকে, তাহলে ওয়াকারুজ্জামান নিঃসন্দেহে হাসনাত আব্দুল্লাহকে হয়তো বলে থাকতে পারেন রিফাইন আওয়ামী লীগের কথা। আমেরিকার মূল শর্ত হলো শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা দলের সভাপতি বা শীর্ষ কোনো পদে থাকতে পারবেন না। তাদের চাওয়া এমন একটি পুতুল বিরোধী দল যারা ভবিষ্যতে সরকার বা মার্কিন ভূ রাজনৈতিক নীতির কোনো চরম বিরোধিতায় জড়াবে না। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই দলের নেতা সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম সামনে আনা হয় বারবার। একাধিক মামলায় গ্রেপ্তার হওয়ার পরও অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের জামিন এবং কারামুক্তির ঘটনা এই গুঞ্জনকে আরো শক্তিশালী করে থাকবে। তবে দলের ভেতরের বাস্তবতা হলো আমেরিকার পছন্দের তালিকায় থাকা এই নেতারাও খুব ভালো করে বুঝতে পারছেন যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারকে ছাড়া আওয়ামী লীগের মতো একটি বিশাল বটবৃক্ষ পরিচালনা করা প্রায় অসম্ভব। তাই তারাও যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে চূড়ান্ত সায় দিতে পারছেন না। দলে নানা মত থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে সবাই এখনো ঐক্যবদ্ধ, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি অন্তত পক্ষে 50 জন নেতার সাথে কথা বলেছি। অন্যদিকে ভূ রাজনীতির আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভারতের অবস্থান নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। শেখ হাসিনার কাতার যাওয়া সহ সব ধরনের প্রস্তাবই নাকচ করে দিয়েছেন বলে যে খবর ছড়ানো হচ্ছে, তার পেছনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকলেও ঘটনা প্রবাহ হয়তো বলছে ভারত সরকার দৃশ্যত এখন একটি ভিন্ন সমীকরণে হাঁটছে। এই সমীকরণ আমাদের দেশের কিছু সাংবাদিকের মনের মধ্যে বানানো, এটা প্রকৃত সমীকরণ নয়। নির্বাচনের আগে শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের পক্ষে মত দিলেও তথাকথিত গণ অভ্যুত্থানের পর ভারত অনেকটাই নাকি গুটিয়ে গেছে। ঢাকা দিল্লির সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় শেখ হাসিনার প্রসঙ্গ বা আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে কোনো কথা না হওয়া, এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশের দিন বর্তমান সরকারের প্রতিনিধি দিল্লি সফর প্রমাণ করছে যে সরকার ভারতকে বার্তা দিতে চাইছে আওয়ামী লীগের প্রতি তারা কোনো নমনীয়তা দেখাবে না, অথচ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। এমনতর অবস্থায় কূটনৈতিক মহলে গুঞ্জন হচ্ছে যে ভারতের এই আপাত নির্লিপ্ততায় শেখ হাসিনা নাকি হতাশ। একথা শেখ হাসিনা তাদেরকে কানে কানে বলেছেন, আমার তথ্য সেটা বলে না। যাই হোক, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না এবং কাতার গিয়ে নেতৃত্ব ছাড়ার তো প্রশ্নই ওঠে না। ওদিকে তৃণমূলের বাস্তবতার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে সরকার বিদায় নেওয়ার পর দলের দৃশ্যমান অস্তিত্ব হয়তো অনেক জায়গায় নেই। নেতাকর্মীরা হয় ভারতে নতুবা আত্মগোপনে আছেন। দলের ভেতরে শেখ হাসিনার বিকল্প কেউ ভাবতে পারছেন না। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশি গণমাধ্যমে তার মায়ের রাজনীতিতে না ফেরার যে ইঙ্গিত দিয়েছিলেন, মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন তো নাই। মাঠ পর্যায়ের মানুষ সেটি প্রায় অগ্রাহ্য করেছে। এমনকি শেখ পরিবারের অন্য কেউ দলের নেতৃত্বে আসারও কোনো সবুজ সংকেত মেলেনি বা জানা যায়নি। সবাই শেখ হাসিনাতে আস্থা রাখছেন। এই অচল অবস্থার সুযোগ নিয়ে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে দলের কিছু পরিচিত নেতা নেত্রীকে সামনে রেখে এই নব্য আওয়ামী লীগকে বাজারে আনার চেষ্টা করছে। তারা কারা আবার
সেই যে বাংলাদেশের ডিপ স্টেট বলে কথিত যারা আছে তারা, দেশের শীর্ষ দুজন ব্যবসায়ী এবং কয়েকজন সেনা অনুগত ব্যক্তির মাধ্যমে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দিলে তাদের দেশে ফিরে রাজনীতি করার এবং নির্বাচনের সুযোগ দেওয়া হবে। এই ফাঁদে পা দিয়ে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা থাকা কিছু নেতা নিজেদের স্বার্থ রক্ষায় দলের বিরুদ্ধে চক্রান্তে পা বাড়াচ্ছেন বলেও খবর আসছে। কোনোটাই সমর্থিত কোনো সূত্র নিশ্চিত করছে না। ভারতের অবস্থান নিয়েও যা বলা হচ্ছে তা যে সত্য নয় সে কথা তাদেরকে কে বোঝাবে? ঢাকা দিল্লি সাম্প্রতিক আনুষ্ঠানিক বৈঠক শেষে শেখ হাসিনা প্রসঙ্গ না আসাটাকে যারা ভারতের আগ্রহ হারানো হিসেবে দেখছেন বা দেখাচ্ছেন, তারা আসলে একটি কূটনৈতিক বাস্তবতাকে রাজনৈতিক প্রচারণায় পরিণত করছেন। দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠকে একটি দেশের আশ্রয় প্রার্থী সাবেক সরকার প্রধান নিয়ে আলোচনা না হওয়াটাই স্বাভাবিক কূটনৈতিক রীতি। ভারত তার নিজের স্বার্থের হিসাবে চলে। শেখ হাসিনাকে কাতার পাঠানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার মতো বোকা দিল্লি নয়, কারণ শেখ হাসিনা ভারতের বন্ধু। শেখ হাসিনা সত্যিকার অর্থে ভারতকে যে বিপদ থেকে রক্ষা করেছে, বাংলাদেশ কেন্দ্রিক যে বিশাল ভারত বিরোধী চক্র কার্যকর ছিল গত 17 বছর, তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল শেখ হাসিনা। এরকম একজন বন্ধুকে ভারত সরকার চাইলেই তাদের দেশ থেকে বিতাড়িত করবে, এটা সম্ভব নয়। ভারতের রাজনীতি বা রাজনৈতিক মহল এটা হতে দেবে না। এবং আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই অপচেষ্টাকে স্রেফ প্রতারণা এবং দলকে ধ্বংস করার চক্রান্ত হিসেবেই দেখছে। এই কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এই কারণে যে আমি অন্তত পক্ষে 30 থেকে 40 জন আওয়ামী লীগ নেতৃত্বের সাথে কথা বলেছি, তৃণমূলের সঙ্গে কথা বলেছি। 2006 সালে 1/11 এর সময়ও ঠিক একইভাবে -2 ফর্মুলার নামে শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি সংস্কারপন্থী আওয়ামী লীগ গড়ার চেষ্টা করেছিল পশ্চিমা শক্তি এবং ইউনূস তার নেতৃত্বে ছিলেন। ইতিহাস সাক্ষী, তৃণমূলের প্রবল প্রতিরোধের মুখে সেই ষড়যন্ত্র মুখ থুবড়ে পড়েছিল। এবারও পরিস্থিতি ভিন্ন নয়। চক্রান্তকারীরা খুব ভালো করেই জানে হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না, আর হাসিনাবিহীন আওয়ামী লীগ হবে না। তাদের আসল লক্ষ্য দলকে পরিশুদ্ধ করা নয়, বরং 1972 সালের সংবিধানের 4 মূলনীতি এবং বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী এই রাজনৈতিক শক্তিকে পঙ্গু করে দেওয়া। তবে শেখ হাসিনা বসে নেই। শেখ হাসিনা প্রায়ই একটি কথা বলেন, আমি কি ঘুমাচ্ছি? আমি তো ঘুমাইনি, আমি জেগে আছি। এই চরম প্রতিকূল অবস্থাতেও তিনি দলের হাল শক্ত হাতে ধরে রেখেছেন। আত্মগোপনে থাকা নেতাদের উপর নির্ভর না করে তৃণমূলকে চাঙ্গা করতে তিনি নিজেই জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন। ইতিমধ্যে দেশের 64টি জেলার মধ্যে প্রায় 30টি জেলার কর্মীদের সঙ্গে তার দীর্ঘ আলোচনাও শেষ হয়েছে। তিনি ঘন্টার পর ঘন্টা কর্মীদের কথা শুনেছেন, তাদের সাহস যোগাচ্ছেন এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বার্তা দিচ্ছেন যে চক্রান্তকারীদের দিন ফুরিয়ে আসছে। তিনি বেঁচে থাকতে এই দল শেষ হবে না, তিনি অচিরেই ফিরবেন এবং কর্মীদের উপর হওয়া প্রতিটি নির্যাতনের বিচার নিশ্চিত করবেন। এই যে তৃণমূলের সঙ্গে তার সরাসরি সংযোগ, এটাই আওয়ামী লীগের আসল প্রাণশক্তি। তাই ডিপ স্টেটের এই রিফাইন্ড চক্রে পড়ে আওয়ামী লীগ হয়তো সাময়িকভাবে হোঁচট খাবে, কিন্তু এই দলকে শেকড় থেকে উপড়ে ফেলা কখনোই সম্ভব নয়। আর ভারতকে কেন্দ্র করে সবসময় একটা প্রচারণা বাংলাদেশের কিছু সাংবাদিক আর ডিপ স্টেটের সবচেয়ে প্রিয় বিষয়। আগেই বলেছি, আওয়ামী লীগ নেই তো বাংলাদেশের রাজনীতি নেই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি বাঁচবে না। মানে দেখবেন আপনি আওয়ামী লীগকে যদি দীর্ঘকাল বা আরো কিছুদিন নিষিদ্ধ রাখে, আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত না করে, বাংলাদেশে অরাজনৈতিক শক্তি ক্ষমতা দখল করবে। আপনি লিখে রাখতে পারেন।